আজকে বলে যাই, আজীবন পাবেন। যতদিন আমাদের সরকার থাকবে ততদিন পাবেন। ওদিকে ঘুরিয়ে কি দেখছো? মিটিংটা তো এদিকে হচ্ছে। গদি মিডিয়া, দুজন মহিলা যাচ্ছে সেটা দেখাবার জন্য গদি মিডিয়া, আর এত মহিলা বসে আছে, চোখে পড়ছে না কানা? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, নজরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পড়েছে যে কিভাবে তার যে জনসভা, সেই জনসভা থেকে ভিড় হাওয়া হয়ে যাচ্ছে, সেটা মিডিয়া দেখে ফেলছে, সোশ্যাল মিডিয়া অন্তত ধরে ফেলছে। আর তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সেই সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিদের গদি মিডিয়া বলে দাগিয়ে দিলেন। ভালো কথা, কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ভিড় ফাঁকা হয়ে যাওয়ার ছবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের মাঝেই মহিলাদের উঠে যাওয়ার ছবি, সেই ছবি তো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কাজে লাগবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের তো কোনো রাজনৈতিক ফায়দা দেবে না, বরং এর রাজনৈতিক ফায়দাটা বিজেপি পাবে, কিংবা মমতা বিরোধী যেসব দল আছে তারা পাবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিদের গদি মিডিয়া বলাটাই স্বাভাবিক। কিন্তু উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তো উল্টো খেলা চলছে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিড় যারা লাগাতার দেখিয়ে চলেছে, সেই যে আইপ্যাক তৃণমূলের পরামর্শদাতা সংস্থা, সেই সংস্থারই তো এখন ল্যাজ কাটা যাচ্ছে। কিভাবে ল্যাজ কাটা হচ্ছে? কেননা আজ সাত সকালেই যে কাণ্ডটা ঘটে গেছে, দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট যেভাবে এই আইপ্যাকের অন্যতম মালিক ভিনেশ চান্দালকে 7 দিনের ইডি হেফাজত দিয়ে দিয়েছে, এবং সেই সঙ্গে প্রতীক জৈনের স্ত্রী এবং ভাইকে যেভাবে ইডি বুধবার দিল্লিতে তলব করে বসেছে কয়লা পাচার মামলায়, তাতে এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আইপ্যাক পরামর্শ দেবে নাকি নিজের ঘর সামলাবে, কোনটা? ফলে তৃণমূলের যে শনির দশা, সেই দশাটা এখন আইপ্যাকের ঘরেও শুরু হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালের বিধানসভা ভোটে বিজেপির 2 অন্যতম নেতা নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে রাহু কেতু বলেছিলেন। তো সেই রাহু কেতুরই নজর কিন্তু এবার রীতিমতো আইপ্যাকের ওপরেই পড়ে গেছে বলে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। কেননা যেভাবে এই ভোটের মুখে ফের কয়লা পাচার মামলায় ইডি একেবারে উঠে পড়ে কাজ করতে শুরু করেছে, আর যেভাবে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট আইপ্যাকের 33% মালিক ভিনেশ চান্দেলকে 7 দিনের ইডি হেফাজত দিয়ে দিয়েছে, তাতে এই ভিনেশ চান্দেলের পেট থেকে ইডি কি কি বের করবে সেটাই হচ্ছে তৃণমূলের এখন গোদের ওপর বিস্ফোরা। যদিও এখনো এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা প্রকাশ্যে কিছু মন্তব্য করেননি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই বুঝতে পারছেন যে এই যে নতুন বাংলা নববর্ষ, নতুন বছর কালকে থেকে শুরু হচ্ছে, সেই নববর্ষটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সুবিধের নয়, সেটা এখন থেকেই তিনি ভালো মতোই টের পাচ্ছেন। আর সেটা টের পাচ্ছেন বলেই কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার নরেন্দ্র মোদী এবং অমিত শাহদের বিরুদ্ধে এই অভিযোগ করা শুরু করেছেন যে তারা লাগাতার নাকি এসে মিথ্যে কথা বলছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো এমনটাও বলছেন যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর পদে রয়েছেন, প্রধানমন্ত্রীর কুর্সিতে রয়েছেন, অথচ সাংবিধানিক পদে থেকে তিনি কিভাবে এত মিথ্যে কথা বলতে পারেন? বন্ধুরা, বুঝতে পারছেন? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই বুঝতে পেরেছেন যে তিনি যেভাবে পাইয়ে দেওয়ার রাজনীতিটা শুরু করেছিলেন, এবং পাইয়ে দেওয়ার রাজনীতির কথা বলে, পাইয়ে দেওয়ার কথা বলে তিনি এবারের 26-এর বিধানসভা ভোটেও জয়ের একটা আশা করে রেখেছিলেন, সেই আশায় যে গুড়ে বালি করে দিয়েছেন এই মোদী শাহরা, সেটা তিনি হারে হারে টের পাচ্ছেন। কেননা বিজেপি এখন তৃণমূলের থেকে ডবল দেওয়ার কথা বলছে, বেশি করে দেওয়ার কথা বলছে। ফলে মানুষ তো এখন বিজেপির দিকে একেবারে হামলে পড়ছে। মানুষের ভিড় কিন্তু নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহদের জনসভা থেকে শুরু করে যেসব শোভাযাত্রা, সমস্ত জায়গায় মানুষের ভিড় উপচে পড়ছে। আর উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে। জনসভায় লোকের ভিড় তো হচ্ছেই না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তার পুরনো ভাঙা রেকর্ড বাজাতে শুরু করছেন, যে আপনাদের বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করে দেব, লক্ষ্মীর ভাণ্ডার করে দিয়েছি,
দিয়েছি, তো সেই টাকা আপনারা পাচ্ছেন, মনে রাখবেন এই টাকা আপনারা সারা জীবন পাবেন। এই ধরনের কথা যখন মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙা রেকর্ডের মতো করে বাজাচ্ছেন, তখন যেটা দেখা যাচ্ছে যে সেই লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মহিলারাই একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের মাঝেই উঠে চলে যাচ্ছে। আর সেটাই যখন সোশ্যাল মিডিয়ার ছেলেপেলেরা ভিডিও রেকর্ড করে ফেলছে, ক্যামেরায় রেকর্ড করে ফেলছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগ গিয়ে পড়ছে এইসব সোশ্যাল মিডিয়ার ভিডিওগ্রাফারদের উপরে। এখন কথা যেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কার সাংবিধানিক পদের মর্যাদার কথা বলছেন? নরেন্দ্র মোদীর সাংবিধানিক পদের মর্যাদার কথা বলছেন নাকি নিজের সাংবিধানিক পদের মর্যাদার কথা বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে নরেন্দ্র মোদী সাংবিধানিক পদে থেকে এ ধরনের মিথ্যা কথা বলতে পারেন না। কিন্তু উল্টো করে যদি এই প্রশ্নটা করা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো জনসভায় বলেন, সেই কথাগুলো কি তার মুখ্যমন্ত্রীর পদে থাকার সময় বলা উচিত? রাজনৈতিক জনসভা তো না হয় বাদই দিলাম, যেসব সরকারি অনুষ্ঠান, সেই সব সরকারি অনুষ্ঠানে যেসব কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সেগুলো কি আদৌ সেই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে বলা যায়? আর এই প্রশ্নের উত্তরেই বিরোধীরা যেটা বলছেন যে আসলে ওই যে কথাই আছে না যে চোরের মায়ের বড় গলা, তো সেটাই হচ্ছে। আর সেটা এখন বাংলার মানুষ ভালো মতো বুঝতে পারছে বলেই কিন্তু বাংলার মানুষ সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের মাঝেই সভা ছেড়ে চলে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার পুরো ক্ষমতা দিয়েও জনসভা পুরোপুরি ভরাট করতে পারছেন না। এখন মমতা বন্দ্যোপাধ্যায় কতটা সত্য কথা বলেন, তিনি কতটা সততার প্রতীক, সেটা আজও ধরা পড়ল যখন তিনি মেদিনীপুরে গিয়ে জনসভা করছিলেন, যখন তিনি মোদীকে মিথ্যাবাদী বলছিলেন। ঠিক সেই জনসভাতেই নিজের বক্তৃতাতেই মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বললেন, সেগুলো কি আদৌ সত্যি কথা? বন্ধুরা দেখুন তো। সূর্যোদয়ের পর সূর্যাস্ত হয়। সূর্যোদয়ে তুমি মিথ্যে কথা বলা শুরু করবে, আমি সূর্যাস্ত হয়ে তোমায় ঘরে ঢুকিয়ে দেবো। মা ভাই বোনেরা, আপনারাও অনেকক্ষণ এসছেন, কালকে পয়লা বৈশাখ আছে। আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করেছিলাম, 500 টাকা দিয়ে শুরু করেছিলাম। কেন্দ্র 2 লক্ষ কোটি টাকার উপর আমাদের দেয় না, তা সত্ত্বেও আজকে আমি 1500 এবং 1700 করেছি। ইলেকশনের আগে থেকে টাকা পাচ্ছেন আপনারা, আজকে বলে যাই আজীবন পাবেন। যতদিন আমাদের সরকার থাকবে ততদিন পাবেন। আর ওদের 3000 ইলেকশনের পরেই বুলডোজার। এখন আবার বিহারে বলছে ফেরত দিন। আমার কাছে ভিডিও আছে, बेचारा महिलारा बोलছে हमको कैसे मिलेगा, हम कैसे वापस देगा, वो तो खर्चा हो गया। पर कोई बात नहीं है, नहीं तो इधर से हटो। যুব সাথী যারা মাধ্যমিক পাশ করেছেন তাদের প্রোগ্রাম চলবে যতক্ষণ তারা চাকরি না পাবেন। যারা পেয়েছেন আর যারা অ্যাপ্লিকেশন করেছেন এখনো পাননি, তারাও পাবেন। জীবিকার সন্ধান আমরা করে দেব। ওদের বলুন আপনি স্কুল কলেজে পড়েন, কন্যাশ্রী এই সরকার দেয়, যুবশ্রী এই সরকার দেয়, শিক্ষাশ্রী এই সরকার দেয়, ঐক্যশ্রী এই সরকার দেয়। বিনা পয়সাতে বাচ্চাদের জুতো জামা, ড্রেস থেকে শুরু করে বই থেকে শুরু করে সব দেয়। সব স্কলারশিপ পায় মেয়েরা, কলেজে, স্কুলে, ইউনিভার্সিটিতে ছেলেরাও পায়। তা সত্ত্বেও এটা হাত খরচ হিসেবে দেয়া হচ্ছে। বলছে বেকারদের দেবো 3000 টাকা ভাতা, আজ পর্যন্ত কাউকে 1 পয়সা দেয়নি। ইলেকশন আসলে কালো টাকার ভান্ডার নিয়ে আসে। আর আমি শুনেছি এগরা থেকে শুরু করে পটাশপুর থেকে শুরু করে 20 জন করে বেছে নিয়ে টাকা দিচ্ছে, টাকা, মোটা টাকার গল্প। তারপরে ফাঁকা আপনার ভোট নেবে। আর যদি জিতিয়েছেন গেলেন, এক তো অধিকার কেড়ে নেবে, কারণ 15 তারিখে শুনেছি ডিলিমিটেশন বিল নিয়ে আসছে বাংলাকে খণ্ড খণ্ড করবার। 2 এর পরে হবে এনআরসি। বিহারে এখন থেকেই বলছে আপকা রেশন বন্ধ, जिसको ভোটার লিস্ট में नाम है রেশন বন্ধ। এরপরে এনআরসি করবে, আপনার যে নাম আছে সেটাও কাটবে, ডিটেনশন ক্যাম্পে পাঠাবে, ব্যাংক অ্যাকাউন্টও বন্ধ। আমি বলে যাচ্ছি আপনাদের কাছে, আমাদের সরকার থাকলে আমরা কাউকে সরাবো না, আমরা কাউকে তাড়াবো না, সবাইকে আশ্রয় দিয়ে যত্ন করে রক্ষা করব, কারো কিছু বন্ধ হবে না। 2, প্রায় 1 কোটি 20 লক্ষ লোকের নাম বাদ দিয়েছিল।
আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে ফাইট করে 32 লক্ষ লোকের নাম তুলেছি। লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বিহারে নেই, এখানে 60 লক্ষ ছিল, এখনও 27.5 লক্ষ বাকি আছে। সবাই অ্যাপ্লিকেশান করেছে ট্রিব্যুনালে, আজ নয় কাল তাদের নাম উঠবেই। তাদের ভোটটা যাতে না দিতে পারে এটা তার চক্রান্ত, ওই চক্রান্তকে ব্যর্থ করতে হবে। আগে যারা বিজেপিকেও ভোট দিতেন, অন্য পার্টিকেও ভোট দিতেন, এবার শপথ নিন নিজের সন্তানের স্বার্থে, নিজের ভবিষ্যতের স্বার্থে, নিজের অধিকারের স্বার্থে, নিজের ঠিকানার স্বার্থে, নিজের ভাষার স্বার্থে, নিজের ধর্মনিরপেক্ষতার স্বার্থে, নিজের সম্প্রীতির স্বার্থে, নিজের সংস্কৃতির স্বার্থে সব ভোট এবার দয়া করে জোড়া ফুলে দেবেন, তৃণমূলে দেবেন। তার কারণ এটা বাংলায় বাংলা বাঁচানোর ডাক, মায়ের ডাক, আম্মার ডাক, মাদারের ডাক, সবাই মিলেমিশে আয়োর ডাক, মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই বেশি কথা নাম বলবো এবার হবে বদলা। যতই করো হামলা এবার হবে বদলা। বদলাটা কি? তোমাদের মতো আমরা দাঙ্গা করি না, খুন করি না, রক্তের রাজনীতি করি না। রক্ত তোমাদের নেশা আর ভালোবাসা আমাদের পেশা। মানুষকে আপন করে নি। তাই এই স্বাধীনতা আন্দোলনের মাটির পুণ্যভূমিতে দাঁড়িয়ে বলে যাই, যতই করো হামলা। বন্ধুরা বুঝতেই পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জ্বালা অনেক। একটা জ্বালাই তিনি পড়েননি, অনেক জ্বালাই তিনি পড়েছেন এবং সেই জ্বালা লাগাতার বেড়েই চলেছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কান্নাকাটি করছেন যে তার হাত থেকে সব কিছু নিয়ে নেওয়া হয়েছে। দ্বিতীয় তিনি যে কথাটা বলছেন যে বাইরে থেকে পুলিশ এনে এ রাজ্যে ভোট করানোর চেষ্টা চলছে। তৃতীয় যে কথাটা তিনি বলছেন যে ইলেকশন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। আর চতুর্থ যে কথাটা তিনি বলছেন যে বিজেপি মিথ্যে কথা বলছে, নরেন্দ্র মোদী, অমিত শাহরা মিথ্যে কথার ফুলঝুরি ছোটাচ্ছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কিছুই বাকি থাকছে না। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন যে ঢপের চপটা বাংলার মানুষকে বলতেন সেটাও আর বলার জায়গা বিজেপি রাখছে না, অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে সেটাই মনে হচ্ছে। এই অবস্থায় এই যে আইপ্যাকের মালিক ভিনেশ চান্দেলকে ইডির গ্রেফতারি এবং হেফাজতে পেয়ে যাওয়া, আর সেই সঙ্গে প্রতীক জৈনের স্ত্রী এবং ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো, তাতে তো এটাও প্রশ্ন উঠছে যে ভোটের আগেই আবার বড় কিছু কাণ্ড ঘটে যাবে না তো? ভোটের আগেই ইডি কিংবা সিবিআই দুর্নীতির মাথাদের ছুঁয়ে ফেলবে না তো? এই প্রশ্নটা উঠছে কারণ অমিত শাহ কিন্তু এরই মধ্যে বারবার হুঁশিয়ারি দিচ্ছে যে 5 তারিখের পর থেকেই কিন্তু উল্টো করে ঝোলানো হবে। আর যে নরেন্দ্র মোদীকে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাবাদী বলছেন, সেই নরেন্দ্র মোদীও কিন্তু এসে এই বাংলার জনসভা করে বারবার একটা কথা বলেছেন যে যারা দুর্নীতি করেছে তাদের কিন্তু ধরে ধরে জেলে পোড়া হবে, তাদের কিন্তু হিসাব নেওয়া হবে। আর এই যে নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহদের হুঁশিয়ারি, সেই হুঁশিয়ারি কি আদৌ সত্যি হবে? আর এই প্রশ্নটারই উত্তর হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় মোদীকে মিথ্যাবাদী বলে হয়তো এটা বোঝাতে চেয়েছেন যে নরেন্দ্র মোদীর কথা সত্যি হবে না, দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদের সবার হিসাব ইডি সিবিআই নিতে পারবে না, অন্তত মমতা অভিষেককে ইডি সিবিআই ছুতে পারবে না। এটা বোঝাতেই কি মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে মিথ্যাবাদী বলছেন? বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।